বলবেন তারা আমার থেকে অনেক শক্তিশালী বক্তা। আমি তাদের সামনে জাস্ট একটা ছোট ইঁদুরের মতন। তো যদি কিছু ভুল হয়ে যায় ক্ষমা করবেন। আর আরও একটা ডিসক্লেমার দিই, আমি অ্যাকাডেমিক্সের ছাত্র নই, ফলত হয়তো অনেক আমার যে ব্যাখ্যা যেগুলো থাকবে সেগুলো হয়তো অ্যাকাডেমিক্সের সাথে মিলতে নাও পারে। তো সেটার সাথে একমত হওয়াটা হতে নাই চাইতে পারেন, সেটা সম্পূর্ণ মানে একান্তে আপনাদের বিশ্বাস, যাই হোক। তো এই বলে শুরু করছি। আমি মূলত কবিতা নিয়ে বলবো। দুটি কবিতা বেছেছি যেটা নিয়ে আলোচনা করব। একটা প্রকৃতি বিষয়ক, আরেকটা প্রেম বিষয়ক। প্রথম কবিতা, আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ জানায়। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী বেটা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে তিনি পায়, রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে মিলে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের। কবিতাটি রচনাকাল আনুমানিক 1932 থেকে 1934 সাল, আমার সঠিকটা জানা নেই, কিন্তু প্রকাশ পায় 1957 সালের রূপসী বাংলা কাব্যগ্রন্থে, কবির মৃত্যুর 4 বছর পর। সাধারণ অর্থে কবিতাটি ধরা হয় একটি প্রকৃতি বিষয়ক কবিতা। ধরা হয় যে কবি প্রকৃতিকে এতটাই ভালোবাসেন, এতটাই পছন্দ করেন যে তিনি বারবার ফিরে আসতে চাইছেন এই বাংলায় বিভিন্ন রূপে, প্রকৃতিকে মাধ্যম করে, কখনো পাখি হয়ে, কখনো ঘাস হয়ে, কুয়াশা হয়ে, কলমি শাক হয়ে। কবির এই যে আসতে চাওয়া, ফিরে আসতে চাওয়া, সেটার সাথে তার দুটো জিনিস পরিষ্কার হয়। এক হচ্ছে তার কল্পনা, দ্বিতীয় হচ্ছে পরজন্মের প্রতি বিশ্বাস। এখানে যে চলতি মতামতটা রয়েছে যে কবি ফিরে আসতে চাইছেন প্রকৃতিকে মাধ্যম করে, তার সাথে আমার একটু বিরুদ্ধ মতামত রয়েছে, সেটাই আমি বলবো। প্রথমত, আমার যেটা মনে হয়েছে যে কবি যদি হাঁস হন, পাখি হন, গাছ হন, কুয়াশা হন, এবং উনি যা যা দেখতে চাচ্ছেন পরজন্মে, তা একটি প্রাণীর পক্ষে বা একটি আবহাওয়ার পক্ষে বা একটি গাছের পক্ষে সম্ভব কি? আমার মনে হয় না। আমার মনে হয় না একটা হাঁস বা একটা ভোরের কুয়াশা রাতের একটা প্যাঁচার ডাক ডালে বসে শুনতে পারবে বা দেখতে পারবে। হয়তো পারবে, হয়তো বলতে পারেন এটাই কল্পনা, কিন্তু আমার যেটা মনে হয়েছে কবি এসব কিছু না হয়ে পুনরায় মানুষ হয়ে জন্মাতে চাইছেন, কিন্তু সেটা বলতে চাইছেন না কোথাও। উনি হয়তো বলতে চাচ্ছেন, কিন্তু একটু রেখে রেখে বলতে চাইছেন পাঠকের কাছে, মানে যাতে পৌঁছতে না পারে, একটু যাতে পাঠককে একটু খাইয়ে দেওয়া যেতে পারে। তো আমার কেন এই মতামত? কবিতাটির তৃতীয় লাইনে বলা হয়েছে, কবি বলেছেন, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। আমরা সাধারণত এই লাইনটাতে কাককে ধরি, আমি ধরবো ভোরকে। মনে করবো ভোর হচ্ছে কবির জন্ম। যদি কবি ভোরে জন্মান, তাহলে তিনি বলছেন যে তিনি কখন জন্মাবেন, কোথায় জন্মাবেন। তিনি কোথায় জন্মাবেন? তিনি দেশে বলেছেন। দেশ অর্থাৎ সেই সময় অবিভক্ত বাংলা। কবিতাটি লেখা হয়েছিল 1932 সাল, ভারত তখনও স্বাধীন হয়নি। কখন? কার্তিকের নবান্নের দেশে। কার্তিকের নবান্নের দেশে বলতে কার্তিক মাসের শেষে, অগ্রহায়ণ মাসের শুরুতে নবান্ন হয়, কতদূর আমার জানা।
তো কার্তিক মাসেও নবান্ন নয়, অগ্রহায়ণ মাসে নবান্ন। অর্থাৎ কবি এমন একটা সময় বললেন যখন কার্তিকও নয়, অগ্রহায়ণও নয়, মানে কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ রাত্রি 12টার পরে এবং অগ্রহায়ণ মাসের শুরু দিন। এটা আমার যত নিতান্তই কল্পনা। এই সময় কবি জন্মাতে চাইছেন অবিভক্ত বাংলা। তারপর তিনি বললেন কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ওই কাঁঠাল ছাড়ায়। কবি বড় হচ্ছে, কুয়াশা ভালো লাগছে, গাছের ছায়ায় বসে থাকতে ভালো লাগছে, কিশোর অবস্থা, সারাদিন মাঠে ঘুরে কবির বসতে ভালো লাগছে। এই ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে তৃতীয় লাইন থেকে শুরু করলে প্রথম দুটি লাইন কোথায় গেল। প্রথম লাইনে কবি বলেছিলেন আবার আসিব ফিরে, অর্থাৎ তিনি সমর্পণ দিলেন যে আমি আসবো, কারণ এই জীবনের মৃত্যুর পরেই তো সঙ্গে সঙ্গে তিনি আবার মানুষ হয়ে যাচ্ছেন না, একটু সময় লাগছে যদি তিনি বড় জন্মে বিশ্বাস করে থাকেন তাহলে। দ্বিতীয় অংশে তিনি বলছেন, দ্বিতীয় লাইনে, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। এবার এখানে শঙ্খচিল বা শালিককে না ধরে আমি যদি হয়তো শব্দটাকে ধরি, হয়তোর আক্ষরিক ইংরাজি অনুবাদ মেবি। মেবি বলার সাথে সাথে আমাদের সঙ্গে একটা উচ্চ শব্দ থাকে, মেবি নট। কবি তখনও জানেন না যখন ভ্রূণ অবস্থায় তিনি মানুষ না পাখি না ডাইনোসর। তো এবার তারপরে তিনি কবি জন্মালেন, কবি বড় কিশোর হলেন। তারপর 5 নম্বর লাইনে তিনি বললেন আমি হাঁস হব। ঠিক তারপরেই বললেন যে কিশোরীর ঘুমুর রহিবে তাল পায়। হাঁস হওয়ার সাথে কিশোরীর ঘুমুর থাকার কি সম্ভব? আমার মনে হয়েছে কবি এখানে তার প্রণয়ের কথা বলছেন, প্রেমের কথা বলছেন। এমন একটি কিশোরীর কথা বলছেন যার পায়ে আলতা মাখা, তার পায়ে নুপুর, তার সাথে কবি ঘুরে বেড়াতে যাচ্ছেন বিভিন্ন জলাশয় থেকে জলাশয়, হাঁসের মতন তার পায়ে পায়ে। অর্থাৎ কবি চাচ্ছেন একটি প্রণয়, একটি বিবাহ, একটি সম্পর্ক। এবং তারপরে তিনি বলছেন যে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ করা জলে ভেসে ভেসে। সারাদিন অর্থাৎ তার জীবনটা সম্পূর্ণ কেটে যাবে এই প্রণয়ের মধ্যে দিয়ে, এই প্রেম ধরে রেখে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। আমার যেটা মনে হয়েছে এই প্রণয় চলতে চলতে কবি এক সময় মারা যাবেন এবং প্রণয়কে সাথে রেখেই তিনি মারা যাবেন, প্রণয়ের থেকে বিচ্ছেদ নয়। কেন এই কথাটা আমি বললাম? কারণ কবি যা কবিতা লিখেছেন তার জীবনে মনে হয়েছে আমার প্রচুর বিচ্ছেদের অংশ রয়েছে। শুধু প্রেম, গদগদে প্রেম উনি লেখেননি, উনি তার বিচ্ছেদকেও প্রেমের মাধ্যমে তুলে ধরেছেন। সেই বিচ্ছেদটাকে তিনি তার পরের জন্মে বাদ দিতে চান, তাই তার বিচ্ছেদের কথা এতদূর লিখলেন। এবং আমি কেন বললাম যে কবি মারা গেলেন দ্বিতীয় জন্মে মানুষ হিসেবে, উনি যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, তাই প্রথম পরিচ্ছদের পরে একটা গ্যাপ দিলেন, অর্থাৎ কবি মরে গেছেন। মরে যাওয়ার পরে এতক্ষণ যা যা বললাম আমি, হতেই পারে এটা গাঁজাখুরি, কিন্তু আমার যুক্তি হিসাবে পরের স্তবকটাকে এইভাবে দাঁড় করাচ্ছি যে কবি এতক্ষণ বলেছেন আমি এটা করব, আমি এটা ঘুরবো, আমি এখানে যাব, আমি এটা দেখব। পরের অংশ থেকে কবি বলছেন যে তুমি এটা করবে, ও সেটা করবে, ও সেটা দেখবে। আপনি দেখুন, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেটে ডাকতেছে শিমুলের ডায়। দেখিবে, শুনিবে, অন্য কাউকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, অর্থাৎ তিনি জীবদ্দশায় নেই বলে আমার মতামত। অর্থাৎ একটি প্যাঁচা কবির মৃত্যুকে দেখতে পাচ্ছে পরের জন্মে, যখন সন্ধ্যার আকাশে সুদর্শন অর্থাৎ চাঁদ ফুটে আছে, মানে আছে। তারপর বলছেন হয়তো খইয়ের ধান ছড়াচ্ছে এক শিশু উঠোনের মাঠে। হয়তো এটা চালাকি করেই লেখা, খইয়ের ধান না লিখলে, ধানের কই লিখলে আরো বেশি পরিষ্কার হয়ে যেত। আমাদের হিন্দু ধর্মে যখন মারা যান কেউ, আমরা খই ছড়াতে ছড়াতে যাই। এবার আমার মনে হয় ওনার ছোট ছেলে, বাড়ির উনি ছেলে, তিনি প্রস্তুতি নিচ্ছেন খই ছড়ানোর জন্য। কেন আমি এই কথাটা বললাম? কারণ তার পরের লাইনে উনি বলছেন যে কিশোর রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙি বায়। মানে ডিঙি বাইতে বাইতে কেউ একজন ফিরে আসছে ঘরে, হয়তো পিতার মৃত্যুর খবর শুনে হয়তো ফিরে আসছে একজন। তারপরে তিনি বললেন রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নিলে। এতক্ষণ এই পর্যায়ে তো রাতের কথা হচ্ছে, রাতে রাঙা মেঘ তৈরি করা হবে কিভাবে? আমার মনে হয় যে কবির দাহ কার্য হচ্ছে, দাহ কার্যের ফলে আগুন থেকে ওঠা যে ধোঁয়া তা লাল আকার নিয়ে আকাশের দিকে যাচ্ছে, তাকেই কবি রাঙা মেঘ হিসেবে কল্পনা করলেন। তারপর বলিলেন দেখিবে ধবল গ
আমার এই পাবে তুমি ইহাদের। দাহ কার্য সমাপ্ত, কবির পরিবার পরিজন ফিরে আসছেন সাদা বসন্ত, তাকেই তিনি ধবল বক বললেন এবং বললেন তার পরিবারের লোকজনের মধ্যেই তিনি হয়তো আবার আছেন। এটা আমার নিতান্তই ধারণা বলে আমার মনে হয়েছে জিনিসটা। এবার এখানে বিষয়টা হচ্ছে যে কেন এই লেখাটা প্রকৃতির লেখা বলে সবাই মনে করলো, আমি মনে করলাম না। দুটো কারণ। কবিতার যে রচনাকাল 1932-34 এর এই সময় একজন কবির বয়স আনুমানিক সেই সময় 35 হবে, 34-35 হবে। একজন 35 বছরের পুরুষের ক্ষেত্রে মৃত্যুকে আকাঙ্ক্ষা করাটা খুব একটা ভুল বলে আমার মনে হয় না। অনেক ক্ষেত্রে মানুষ যদি বিফল থাকেন তার জীবনের বিভিন্ন অংশে, তাহলে এটা হয়। কারণ সাহিত্য চর্চা তো একটা অভিশাপ, এটা আমার মনে হয়। সাহিত্য চর্চা একটা অভিশাপই, এবং উনি লাইফে খুব একটা বেশি মানে আর্থিক দিক থেকে সচ্ছল ছিলেন না বলে আমার মনে হয়। আমরা যতটা জানি উনি একটা ক্রাইসিসের মধ্যে ভুগতেন, এবং ক্রাইসিসটাকেই তিনি লেখার উপাদান হিসেবে গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে এই কবিতাটি একদম মানে যথাযথভাবে দাঁড়ায়। এবার এই কবিতাটির পরে আমি আরেকটি কবিতা বলবো। এটা তো প্রেমের কবিতা, ইয়ের কবিতা হলো, প্রকৃতি বিষয়ক কবিতা হলো। তার সাথে আমি একটি প্রেমের কবিতাকেও দাঁড় করাবো। কবিতাটির নাম আকাশ নীলা। এবার প্রথম কবিতাটি লেখা হয়েছিল কবিতাটি ছাপা হয়েছিল কবির মৃত্যুর পরে, প্রথম বই রূপসী বাংলায়। এবং এই কবিতাটি যদি বলবো সেটি কবির জীবদ্দশার শেষের বই, 7টি তারা তিনি 1948 সালে প্রকাশ পায়। কবিতাটি পড়ছি। আকাশ নীলা। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ। তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয়ে আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। এই কবিতাটির প্রথম নাম ছিল ও হৈমন্তিকা, আমি যতটুকু জানতে পেরেছি। এবং সুরঞ্জনা নামের জায়গায় হৈমন্তিকাই ছিল। পরবর্তীকালে কবি নিজেই সেটাকে বদল করেন এবং নাম দেন আকাশ লীনা, এবং চরিত্রের নাম দেয় সুরঞ্জনা। এটা ছাড়াও কবির আরেকটি সুরঞ্জনা নামের কবিতা রয়েছে। এই কবিতাটি ব্যাখ্যা করতে গেলে আমার যেটা মনে হয়েছে, পড়ার সময়ও মনে হয়েছে, যে এটা নিঃসন্দেহে একটি প্রেমের কবিতা এবং তার সাথে একটি সতর্কতা পায়। কবিতাটি যিনি লিখছেন এবং যার বিষয়ে লিখছেন, আরেকটা জিনিস বলি, কবিতাটি পড়ার সময় আমাদের মনে হয় যে কবিতাটি হয়তো ঈর্ষার দিক থেকে লেখা। তুমি এটা করো না, তুমি ওইদিকে যেও না, তুমি ওর সাথে কথা বলো না। কিন্তু পরবর্তীকালে আমার মনে হয়েছে যে এটা তৃতীয় ব্যক্তির দিক থেকে লেখা, থার্ড ম্যানস পার্সপেক্টিভ থেকে এই লেখা এই কবিতাটি। কারণ এখানে যুবক বলতে কবি নিজে, যুবতী বলতে সুরঞ্জনা, এবং তৃতীয় কোনো ব্যক্তি যিনি এই কবিতাটিতে যুবতীকে বারবার করে বলছেন যে যুবকের সাথে, অর্থাৎ কবির সাথে দেখা করবো না, কথা বলো না, তাতে তোমার আখেরে কোনো লাভ। প্রেমের ক্ষেত্রে লাভ লোকসান তো মানুষ বোঝে না। আমার যেটা মনে হয়েছে যে কবির বয়স এখানে যুবতীর থেকে অনেকটা বেশি। কারণ তা একটু পরে বলছি কেন মনে হয়েছে। কবি যুবতীকে বারবার করে বলা হয়েছে তুমি যুবকের কাছে যেও না। আরো একটা জিনিস আমার মনে হয়েছে যে এই যুবতী যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের একজন কেউ। কারণ এখানে একটি লাইন রয়েছে, নক্ষত্রের ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। এখানে নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতের ঠিক বিপরীতে জীবনানন্দের আর্থিক দশাকে দাঁড় করানো যেতে পারে। অর্থাৎ জীবনানন্দের
আর্থিক দশা ভালো নয়, কিন্তু সেই যুবতীটির আর্থিক দশা ভালো। আমার কল্পনা থেকে মনে হয়েছে তিনি তার ছাত্রী সমকেও হতে পারেন বলেও আমার মনে হয়েছে। আমার এটা অনুমান মাত্র, ভুল হলেও হতে পারি। প্রথমে তার সাথে একটা দূরত্ব ছিল, তাই বলা হয়েছে কবিতায় কি কথা তাহার সাথে। তারপরে ক্রমশ এই তার সাথে আলোচনার মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে তাদের এই দূরত্বটা বুঝে যায় এবং তাহার থেকে তার হয়ে যায়। এর থেকে ভালো তো দূরত্ব বুঝে যাওয়ার কোনো সিম্বল লিখে যাওয়া সম্ভব নয় বলে আমার মনে হয়। তাকে বারবার করে বলা হচ্ছে আকাশের আড়ালে আকাশ, অর্থাৎ জীবনানন্দের সাথে যদি তার সম্পর্ক থেকে যায় সম্পর্কটা, তাদের প্রণয়টা ক্রমে সংসারে পরিবর্তন হয়, তাহলে যে আকাশের কাছে সেই যুবতীটি পৌঁছাবে তার যুগলি আগুন, তার নক্ষত্র যুগলি আগুন ভরা রাতের থেকে অনেকটাই আলাদা। তো তাই তাকে বারবার করে বারণ করা হচ্ছে। এবার কেন আমার মনে হয়েছিল যে এই যুবতীটি জীবনানন্দের থেকে অনেকটাই ছোট? এখানে একটি লাইন রয়েছে, মৃত্তিকার মতো দুনিয়া। কুমোর যখন কোনো মাটির পাত্র তৈরি করে তখন কাঁচা অবস্থায় সেই মাটিটাকে শেপ দেওয়া যায়, আকার দেওয়া যায়। তাই সেই যুবতীকে মাটির সাথে প্রথমে তুলনা করলো এবং দ্বিতীয় অর্থে আরেকবার তুলনা করা হলো এই কারণে, কারণ মাটি যেহেতু জীবনানন্দের ভাবনা চিন্তা, তার সাহিত্য চর্চা, তার বিচার বিবেচনা, সেই বিষয়গুলি যখন যুবতীটিকে মুগ্ধ করবে তার হৃদয়ে ঘাস জন্মাবে। এবং পরবর্তীকালে তিনি এটাও বলেছেন যে তার হৃদয়ে ঘাস জন্মে গেছে। সুরঞ্জনা, তোমার হৃদয়ে আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। মানে তুমি যেই দিকে হাঁটছো, তুমি যেই দিকে গেছো, তাতে তোমার কোনো, যা তুমি পাও আজকাল যে বৈভবটা পাও, সেটা তোমাকে ত্যাগ করতে হলো বা ছাড়তে হলো। তবে বিশ্লেষণটা এখানেই শেষ। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে পরবর্তীকালে এই নারীর সাথে তার কোনো সম্পর্ক ছিল না, কারণ তার একটি কবিতা রয়েছে সুরঞ্জনা নামে। সেই কবিতার প্রথম লাইনটাই যেটা ছিল সেটা হচ্ছে, সুরঞ্জনা আজও তুমি আমাদের পৃথিবীতে আছো, পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতো। এখানে আমার মনে হয় না এটা বলছেন সেই মেয়েটি মারা গেছে, আমার মনে হয় তাদের মধ্যে সম্পর্কটা নেই। তাই তিনি বলছেন তুমি আজও আমাদের পৃথিবীতে আছো। আমাদের বলতে কবি এবং সুরঞ্জনার নিজস্ব যেই পৃথিবী, তাদের প্রণয়ের দ্বারা সৃষ্টি হওয়া যেই পৃথিবী, সেই পৃথিবীর মধ্যেও সেই মেয়েটি আজও অবস্থান করে, সে যতই তার কাছে না থাকুক না কেন। তাই তিনি তাকে বললেন তুমি পৃথিবীর বয়সিনী, তুমি এক মেয়ের মতো। তাকে মেয়ে অবস্থায় দেখেছিল, বয়সে ছোট অবস্থায় দেখেছিল। বয়সিনী এই কারণে বললো, কারণ দুজনের সৃষ্টি করা পৃথিবী সেটা অল্প কিছুদিনের হলেও যেহেতু নিজস্ব এবং একদম কোর মেম্বারের তৈরি করা দুজন মানুষের, তারা নিজেদের মধ্যেই হয়তো একে অপরের কাছে যথেষ্ট বয়সের ছাপ রাখে। তো এই হচ্ছে আমার ব্যাখ্যা। এই বলে আজকে আমার পড়া। ধন্যবাদ।